আজকেও মুখ্যমন্ত্রী ঠিক একই কথা বলেছেন। এবার থেকে তিনি দলের সংগঠন দেখবেন, দলের রাশ হাতে থাকবেন এবং দল তিনিই চালাবেন। একবার নয়, দুবার নয়, পরপর তিনবার একই কথা তিনি রিপিট করলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে তাহলে কি এতদিন অন্য কেউ দল চালাচ্ছিল? অন্য কারো হাতে কি এই দলের রাশ ছিল? অন্য কারো হাতে কি এই সংগঠন ছিল? তৃণমূলের জন্ম দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই বলে যে তার ছবি ছাড়া কারোর জেতার কোনো ক্ষমতা নেই। এরকম একজন দলের সুপ্রিমো শুধু নন, সর্বভারতীয় রাজনীতিতে যাকে সবাই সমীহ করে, সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার করে একই কথা তিনি বলে চলেছেন? আমরা বেশ কিছুদিন ধরেই, গত 2 বছর ধরে আমরা একটা জিনিস শুনছিলাম, যে যদিও এর কোনো প্রমাণ নেই, কিন্তু আমরা শুনছিলাম যে পুলিশ লেভেলে যাবতীয় সমস্ত পরিবর্তন, ট্রান্সফার, রদবদল, পদ পরিবর্তন, সংগঠনে পদ পরিবর্তন, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে টিকিট বিলি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছাড়া বা তার ইশারা ছাড়া, অঙ্গুলি হেলন ছাড়া সম্ভব হতো না। প্রত্যেকটির পেছনেই তার ইঙ্গিত ছিল বা তার অনুমতি ছিল। তার অনুমোদিত সংস্থা আইপ্যাকের মাধ্যমে এই গোটা তৃণমূল কংগ্রেস শুধু না, সরকারের বেশ কিছুটা অংশ চালনা করা হতো। এটা আমাদের শোনা কথা। যারা এর সঙ্গে যুক্ত তারাই বলেছেন। এর কোনো সত্যতা বা প্রমাণ আমরা দিতে পারবো না। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যে পরপর তিনবার একই কথা বললেন, এই যে একটা অভিযোগ উঠছিল বা এই যে একটা সন্দেহ উঠেছিল বা একটা গুজব উঠেছিল, সেটাকে কিন্তু কিছুটা হলেও সত্যতার যে ছাপ, সে শিলমোহর মুখ্যমন্ত্রী নিজেই দিয়েছেন। নাহলে তিনি কেন বলবেন বলুন তো যে এবার থেকে আমি দলের সব? সত্যি তো তিনিই তো দলের সব, এটা নতুন করে বলার কিছু নেই। তার হাতেই রাশ থাকবে দলের, এটাও তো ঠিক, তার হাতেই রাশ থাকবে। তার কারণ 294টা আসনেই তিনি দাঁড়িয়েছেন বা তিনি প্রার্থী বলে তিনি দাবি করেছেন। লোকসভা 42টা আসন এবং বিধানসভা 294টা আসনে তিনি প্রার্থী। ফলে তাকে কেন্দ্র করেই দল, তাকে বাদ দিয়ে কোনো দল ভাবতেই পারে না তৃণমূল কংগ্রেস আজও। ফলে সেরকম একজন সুপ্রিমো দলের তিনি কেন বারবার করে এই কথাগুলি বলছিলেন? আসলে এই দলের রাশটা অন্য কারোর হাতে চলে গিয়েছিল। এই সংগঠনটা দলের কারোর হাতে চলে গেছিল, যেখানে মুখ্যমন্ত্রীর হাত থেকে সংগঠনের রাশ অনেকটা আলগা হয়ে গিয়েছিল। একই সঙ্গে তিনি যে দলের সব কিছু দেখবেন সেটাও হচ্ছিল না। ফাঁক ফোকর দিয়ে গলে গিয়ে কেউ কেউ এই দলটাকে অন্য পথে চালিত করছিল, অন্যভাবে চালিত করছিল। যে কারণেই তো মদন মিত্রের মতো এরকম পোড় খাওয়া রাজনীতিক তিনি একেবারে কামান দেখেছেন আইপ্যাকের বিরুদ্ধে সরাসরি। এই আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সংস্থা। এর আগেও ভোট কুশল হিসাবে তারা এখানে কাজ করেছে, সেই ফলও তারা পেয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এই আইপ্যাক সম্পর্কে যথেষ্ট প্রশংসা করেছিলেন। কিন্তু যত দিন গেছে আইপ্যাক অর্থাৎ পেছন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া এতটাই আস্তে আস্তে দীর্ঘায়িত হচ্ছিল যে মুখ্যমন্ত্রী নিজেও সেই ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছিল। আর তাই তো তিনি ঘুরে দাঁড়িয়ে এক ঝটকায় সমস্ত ছায়া সরিয়ে দিয়ে তিনি ঘোষণা করে দিয়েছেন যে দল তিনিই চালাবেন, তার হাতেই রাজ থাকবে, সংগঠনও তিনি চালাবেন। যদিও তিনি মদন মিত্রকে একবার তিনি ধমক দিয়েছেন এই কথা বলার জন্য, কিন্তু পাশাপাশি এই আইপ্যাককে কার্যত তিনি তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। ভোট কুশলী ফুশলী না, কাউকে লাগবে না, তিনি একাই এই দল চালাবেন এবং 2026-এ 2/3 আসন নিয়ে ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। আজকেই তিনি সে ভবিষ্যৎবাণী করে দেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনের পর থেকে অভূতপূর্ব সাফল্য এবং তারপর 2024-এ লোকসভার সাফল্যের পরে তাহলে কি মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা, মুখ্যমন্ত্রীর যে রাশ কিছুটা আলগা হয়ে গিয়েছিল? মুখ্যমন্ত্রী কি অন্য কারো ছায়া ঢাকা পড়ে যাচ্ছিলেন, যার জন্য তাকে এই ধরনের কথাগুলি বলতে হচ্ছে? রাজনীতি আজব খেলা, সাপ লুডুর মতো খেলা। কখন কে সাপের মুখে যাবে, কে সিঁড়ি বেয়ে চকচর করে উঠে আসবে তা কেউ জানে না।
আর দলের সুপ্রিমোর নাম যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে এই দলে কে সাপের মুখে পড়বে, কে মাঠের বাইরে যাবে, কে সিঁড়ি দিয়ে একেবারে এক সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে, একমাত্র তিনি জানেন। তার মর্জি মতে সব কিছু হবে। তবে 2026-এ তিনি যে দাবি করেছেন 2/3 আসন নিয়ে তিনি জিতে আসবেন, সেটা সফল হবে কিনা সময় বলবে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের অন্দরে যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের ছায়াযুদ্ধ চলছিল, যে একটা ঠান্ডা লড়াই চলছিল, সেই লড়াইকে শক্ত হাতে ধরে নিজের রাশ হাতে টেনে নিয়ে সংগঠন চালানো।